Hello students, welcome to our YouTube channel School Wala. আগের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দশম অধ্যায় দক্ষিণ আমেরিকা সম্পর্কে পার্ট 1 সম্পর্কে আমরা জেনেছিলাম। সেখানে আমরা জেনেছিলাম দক্ষিণ আমেরিকার অবস্থান, তার কি রকম জলবায়ু, তার কি রকম সীমা, তার সীমা কি আছে সেই সম্পর্কে জেনেছিলাম। সেখানকার উচ্চতম সিংহ কি সেই সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা জানবো দক্ষিণ আমেরিকার জলবায়ু অঞ্চল, মানে কিরকম কি জলবায়ুতে কিরকম উদ্ভিদ সেখানে লক্ষ্য করা যায়। চলো শুরু করা যাক আজকে অষ্টম শ্রেণী দশম অধ্যায় দক্ষিণ আমেরিকার পার্ট 2 সম্পর্কে। আচ্ছা, এটা হচ্ছে অষ্টম শ্রেণীর বই, আশা করি সকলের কাছে এই বইটি আছে। আজকে আমরা অষ্টম শ্রেণীর দশম অধ্যায় দক্ষিণ আমেরিকার পার্ট 2 সম্পর্কে জানবো। যারা পার্ট 1 সম্পর্কে জানোনি বা দেখা হয়নি তারা আমাদের ইউটিউব চ্যানেল স্কুলওয়ালা ইউটিউবে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাপটি হচ্ছে, আমরা সবাই জানি এটা হচ্ছে ওয়ার্ল্ডের ম্যাপ। ওয়ার্ল্ডের ম্যাপের মধ্যে আমরা দক্ষিণ আমেরিকা সম্পর্কে জানছি, তাই তো। তো দক্ষিণ আমেরিকার অবস্থানটা আমরা আগের ভিডিওতেও দেখেছি, তবুও আজও আরেকবার দেখে নেওয়া যাক। এটি হচ্ছে দক্ষিণ আমেরিকা, তাই তো। এই দক্ষিণ আমেরিকা সম্পর্কে আমরা জানছি, পড়ছি। আগের ভিডিওতে আমরা জেনেছি, আজকে আমরা জানবো যে দক্ষিণ আমেরিকা অঞ্চলের জলবায়ু এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ কি কি স্বাভাবিক উদ্ভিদ এখানে লক্ষ্য করা যায়। চলো শুরু করা যাক। কি কি জলবায়ু আছে, তার সাথে সামঞ্জস্যপূর্ণ কি কি উদ্ভিদ সেখানে লক্ষ্য করা যায়। যেমন দেখো, প্রথমেই আছে নিরক্ষীয় জলবায়ু বা চিরহরিত অরণ্য, ঠিক আছে। নিরক্ষীয় জলবায়ু বা চিরহরিত অরণ্য, সেই নিরক্ষীয় জলবায়ু বা চিরহরিত অরণ্যের অবস্থানটা কোথায় সেটা জানতে হবে। কি বলেছে দেখো, বলছে নিরক্ষরেখার নিকটবর্তী আমাজন ও ওরিনাকো নদীর অববাহিকা, এছাড়া ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা, সুরিনাম এই সমস্ত জায়গায় লক্ষ্য করা যায়। কি বলেছে, নিরক্ষরেখার নিকটবর্তী আমাজন ও ওরিনাকো নদীর অববাহিকা, ঠিক আছে। আমাজন এবং ওরিনাকো নদীর অববাহিকায় কি বলেছে, এই জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। এছাড়াও ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও সুরিনামের দক্ষিণাংশ, ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক কোথায় আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমরা পড়ছি যে নিরক্ষীয় জলবায়ু বা সেলভা অরণ্য। এই যে পুরো এরিয়াটা জুড়ে এই যে গ্রিন কালারটা, ডিপ গ্রিন, এই অঞ্চলটাই হচ্ছে নিরক্ষীয় জলবায়ু বা সেলভা অরণ্য। আমরা অবস্থান জানলাম। এবার এই জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যটা কি কি বলেছে দেখো, জলবায়ুর বৈশিষ্ট্য বলছে সারা বছর একই রকম উষ্ণ আর্দ্র জলবায়ু লক্ষ্য করা যায়, এখানে কোনো ঋতু পরিবর্তন হয় না। তাহলে কি বলেছে, যে এই জলবায়ু অঞ্চলে সারা বছরই হচ্ছে উষ্ণ এবং আর্দ্র জলবায়ু দেখা যায়, এখানে কোনো রকম ঋতুর পরিবর্তন হয় না। তাহলে কোন জলবায়ু অঞ্চলে কোনো ঋতুর পরিবর্তন হয় না, তখন আমরা কি বলবো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, ঠিক আছে। আর কি বলেছে দেখো, বলেছে যে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য। আমরা জলবায়ু বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, এবার কি স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য এখানে লক্ষ্য করা যায়। বলছে রোজা উড, আয়রন উড, ব্রাজিল নাট বাঁশ ঘন শূন্য বিশিষ্ট ভাবে জন্মায় বলে কোথাও কোথাও সূর্যালোক প্রবেশ করতে পারে না। এই কারণে এই স্থান গোধূলি অঞ্চল নামে পরিচিত। তাহলে কি কি গাছ আমরা এখানে লক্ষ্য করতে পারি, রোজা উড, আয়রন উড, ব্রাজিল নাট, এই সমস্ত ধরনের উদ্ভিদ আমরা লক্ষ্য করতে পারি। আর এই সমস্ত উদ্ভিদগুলো ঘন সন্নিবিষ্ট ভাবে অবস্থান করার কারণে সূর্যের আলো এর মধ্যে প্রবেশ করতে পারে না, ঠিক আছে। এই যার কারণে এই স্থান গোধূলি অঞ্চল নামে পরিচিত। গোধূলি মানে কি, সন্ধ্যার দিক, তাই তো। মানে যখন সূর্যের আলো প্রায় থাকেই না, সন্ধ্যে শুরু হয়। কেন একে গোধূলি অঞ্চল বলা হচ্ছে, কারণ সেই অঞ্চলে গাছপালাগুলো ঘন সন্নিবিষ্ট ভাবে অবস্থান করার কারণে সেখানে সূর্যের আলো প্রায় প্রবেশ করতেই পারে না, সেই কারণে এই অঞ্চলকে গোধূলি অঞ্চল বলা হয়ে থাকে। নেক্সট কি অঞ্চল বলেছে, নেক্সট হচ্ছে সাভানা জলবায়ু এবং সাভানা তৃণভূমি বা পর্ণমোচী উদ্ভিদ।
তাহলে আমরা আগে জানলাম চিরহরিত মানে নিরক্ষীয় জলবায়ু বা চিরহরিত অরণ্য সম্পর্কে। তারপর কি আছে, সাভানা জলবায়ু বা সাভানা তৃণভূমি বা পর্ণমোচী উদ্ভিদ সম্পর্কে আমরা জানবো। এর অবস্থানটা কোথায়? বলছে এই তৃণভূমি অঞ্চল গায়ানা উচ্চভূমি ও ব্রাজিল উচ্চভূমিতে নদী উপত্যকায় দেখতে পাওয়া যায়। তাহলে এর অবস্থানটা দেখে নেওয়া যাক। এই যে সাভানা জলবায়ু দেখতে পাচ্ছ, এই পুরো এলাকাটা জুড়ে মানে গ্রে কালারেরটা, এইটাই হচ্ছে সাভানা জলবায়ু বা সাভানা তৃণভূমি অঞ্চল। ঠিক আছে, তাহলে এই জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য কি আছে, কিসের মাধ্যমে আমরা জানবো যে এই জলবায়ুটা সাভানা জলবায়ু? কি বলেছে দেখো, বলছে গ্রীষ্মকালে উষ্ণ ও আর্দ্র এবং শীতকালে শীতল এবং শুষ্ক প্রকৃতির হয়। বেশিরভাগ বৃষ্টিপাত গ্রীষ্মকালেই হয়। তাহলে কি এখানে বৃষ্টিপাত হয় বেশিরভাগ গ্রীষ্মকালে। ঠিক আছে, গ্রীষ্মকালে বেশিরভাগ বৃষ্টিপাত হয়, আর গ্রীষ্মকালটা উষ্ণ এবং আর্দ্র প্রকৃতির হয়। আর শীতকাল শীতল বা শুষ্ক প্রকৃতির হয়। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু সারা বছর একই রকম জলবায়ু থাকে না। এই অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, আর গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র হয়, ও শীতকাল শীতল ও শুষ্ক প্রকৃতির হয়। ঠিক আছে, এবার এখানকার স্বাভাবিক উদ্ভিদ কি আছে, স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য কি? বলছে সাভানা তৃণভূমি অঞ্চলে বিভিন্ন উচ্চতার লম্বা ঘাস প্রায় 4 মিটার, বিচ্ছিন্নভাবে শাল, সেগুন গাছ ইত্যাদি লক্ষ্য করা যায়। তাহলে সাভানা তৃণভূমি অঞ্চলে বৈশিষ্ট্য কি? এখানে হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদের জন্ম। ঠিক আছে, বেশি বেশি দীর্ঘ হয় না, যার উচ্চতা কত হয় 4 মিটার, 4 মিটার, আর বিচ্ছিন্নভাবে শাল, সেগুন গাছও দেখা যায়। মানে এখানে বেশি পরিমাণে গাছ তেমন দেখতে পাওয়া যায় না, এখানকার বেশিরভাগই গাছ হচ্ছে কি উচ্চতা লম্বা ঘাস প্রায় 4 মিটার, 4 মিটারের মতো এখানে ঘাস জাতীয় উদ্ভিদ এখানে লক্ষ্য করা যায়। এছাড়াও শাল আর সেগুন গাছও এখানে লক্ষ্য করা যায়। নেক্সট কি বলেছে? বলেছে হচ্ছে উষ্ণ ক্রান্তীয় জলবায়ু বা ক্রান্তীয় মিশ্র বনভূমি। মিশ্র বনভূমি নাম শুনে বুঝতে পারছো, সেখানে সমস্ত ধরনের উদ্ভিদ মিশিয়ে থাকে, মিশ্রভাবে অবস্থান করে, তাই তো? কি বলেছে দেখো, বলছে ব্রাজিলের পূর্বাংশ এই জলবায়ুর অন্তর্গত। তাহলে কি ব্রাজিলের পূর্বের অংশ এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। আচ্ছা, উষ্ণক্রান্তীয় জলবায়ু অঞ্চলে এই যে দেখছো গ্রিন কালার, এই যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উষ্ণক্রান্তীয় জলবায়ু অঞ্চল। ঠিক আছে, এবার উষ্ণক্রান্তীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যটা কি, কিসের মাধ্যমে এই উষ্ণক্রান্তীয় জলবায়ু অঞ্চলকে আমরা জানবো? বলছে কি দেখো, জলবায়ুর বৈশিষ্ট্য কি বলেছে দেখো, বলছে পূর্ব দিক থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ আয়ন বায়ুর প্রভাবে প্রধানত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। তাহলে এই জলবায়ু অঞ্চলেও গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, কোন বায়ুর প্রভাবে? পূর্ব দিক থেকে আগত আয়ন বায়ুর প্রভাবে। ঠিক আছে, এবার স্বাভাবিক উদ্ভিদ এখানে কি কি লক্ষ্য করা যায়, সেই স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য কি এখানে বলেছে দেখো, শাল, সেগুন, দারুল, মেহগনি ইত্যাদি বনভূমি এখানে লক্ষ্য করা যায়। তাহলে কি কি গাছ আমরা দেখতে পেলাম? শাল, সেগুন, মেহগনি, এই সমস্ত উদ্ভিদ এই জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। কোন জলবায়ু অঞ্চলে? উষ্ণ ক্রান্তীয় জলবায়ু বা ক্রান্তীয় মিশ্র বনভূমিতে। নেক্সট কি বলছে, ক্রান্তীয় মরু জলবায়ু অঞ্চল বা কাঁটা জাতীয় উদ্ভিদ। ক্রান্তীয় মরু জলবায়ু অঞ্চল ও কাঁটা জাতীয় উদ্ভিদ। মরু জলবায়ু অঞ্চল মানে আমরা বুঝতেই পারছি যে সেখানে কিরকম উদ্ভিদ জন্মাতে পারে, সেখানে কাঁটা জাতীয় উদ্ভিদই জন্মাবে, তাই তো? কারণ সেখানে অত্যাধিক পরিমাণে গরম, সে গরমের সাথে মানিয়ে চলার জন্য সেখানে কাঁটা জাতীয় উদ্ভিদই লক্ষ্য করা যায়। আমাদের এখানকার স্বাভাবিক উদ্ভিদ যেমন চিরহরিৎ মানে শেলবা অরণ্যে যে সমস্ত উদ্ভিদ লক্ষ্য করা যায়, চিরসবুজ উদ্ভিদ, সেই সমস্ত উদ্ভিদ কিন্তু সেখানে জন্মাবে না, কারণ সেখানে শুষ্কতাটা বেশি, সেখানে জল পাওয়া যায় না, উষ্ণতা বেশি থাকার কারণে সেখানে কাঁটা জাতীয় উদ্ভিদেরই সৃষ্টি হবে, দেখা যাবে। কি বলেছে দেখো, বলছে এর অবস্থানটা কোথায়?
মহাদেশের পশ্চিমে আটাকামা মরুভূমিতে এই জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে দক্ষিণ আমেরিকায় এই ক্রান্তীয় মরু জলবায়ু অঞ্চলের অবস্থানটা কোথায়? বলেছে মহাদেশের পশ্চিমে। একমাত্র আমরা জানি যে দক্ষিণ আমেরিকার মহাদেশের পশ্চিমে মরুভূমির সৃষ্টি হয়েছে। কি মরুভূমি? আটাকামা মরুভূমি। সেই আটাকামা মরুভূমি অঞ্চলে এই জলবায়ু লক্ষ্য করা যায়। চলো দেখে নেওয়া যাক কোথায় উষ্ণ মরু জলবায়ু অঞ্চল আছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে ইয়েলো কালার পার্টটা, এইটাই হচ্ছে ক্রান্তীয় মরু জলবায়ু এই অঞ্চলের। এখানেই হচ্ছে কাঁটা জাতীয় উদ্ভিদ হচ্ছে বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। ঠিক আছে, পশ্চিমে দেখছো, পশ্চিমে আটাকামা মরুভূমি অবস্থান যেখানে করে, সেই জায়গাতে, সেই অঞ্চলে কিন্তু এই জলবায়ু অঞ্চলে অবস্থান লক্ষ্য করা যায়। এবার এর বৈশিষ্ট্য কি? কি বৈশিষ্ট্য আছে দেখো। গ্রীষ্মকালে খুব উষ্ণ, শীতকালে শীতল। এই অঞ্চলটি পৃথিবীর শুষ্কতম অঞ্চল। তাহলে পৃথিবীর শুষ্কতম অঞ্চলের নাম যদি বলা হয় কি, তখন আমরা কি বলবো? আটাকামা মরুভূমি। ঠিক আছে, দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে অবস্থান করছে। ঠিক আছে, এই আটাকামা মরুভূমি কি বলেছে? গ্রীষ্মকাল খুবই উষ্ণ এবং শীতকাল শীতল প্রকৃতির হয়। শীতকালে হচ্ছে তাপমাত্রা থাকে, কিন্তু সেখানকার শীতকালে গ্রীষ্মকালের তুলনায় তাপমাত্রাটা একটু কম থাকে, শীতল প্রকৃতির থাকে। ঠিক আছে, আর এই অঞ্চলটি হচ্ছে পৃথিবীর শুষ্কতম অঞ্চল। মানে এত পরিমাণে এখানকার অত্যাধিক পরিমাণে তাপমাত্রা বেশি। ঠিক আছে, তাই শুষ্কতম অঞ্চল, পৃথিবীর শুষ্কতম অঞ্চলের যদি নাম বলা হয় কি, তখন আমরা বলবো আটাকামা মরুভূমি। ঠিক আছে, কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে। এবার এই জলবায়ু অঞ্চলে কি মানে কি গাছ লক্ষ্য করা যায়? আমরা নাম শুনে বুঝতে পেরেছি কি জাতীয় উদ্ভিদ এখানে সৃষ্টি হতে পারে। তবু কি বলেছে দেখে নেওয়া যায়। বলছে বৃষ্টিহীন শুকনো মরু জলবায়ু জন্য এখানে গুল্ম, কাঁটা গাছ, ঝোপঝাড় এবং ক্যাকটাস জাতীয় গাছ জন্মায়। তাহলে কি রকম গাছ এখানে জন্মায়? কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মায়। যেমন এখানে বলা হয়েছে যে গুল্ম, কাঁটা গাছ, ঝোপঝাড়, ক্যাকটাস জাতীয়। মানে আমরা ক্যাকটাস গাছ দেখেছি তো, ফণিমনসা আমরা দেখেছি তো, তাদের কোনো পাতা থাকে না, তাদের হচ্ছে কাঁটা যুক্ত পাতা থাকে। মানে তাদের সবুজ ধরনের যেমন স্বাভাবিক পাতা গাছের হয় সেরকম থাকে না, তাদের কাঁটা যুক্ত পাতা থাকে, তাই তো? সেই রকম জাতীয় উদ্ভিদ এই মরু জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু বা স্বাভাবিক উদ্ভিদ। এই ভূমধ্য সাগরীয় জলবায়ু এবং কোথায় লক্ষ্য করা যায়? ভূমধ্য সাগরীয় জলবায়ু অবস্থানটা কোথায়? মধ্য চিলির অন্তর্গত আটাকামা মরুভূমির দক্ষিণে এই জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে আটাকামা মরুভূমি তার দক্ষিণে এই জলবায়ু অঞ্চলের অবস্থান লক্ষ্য করা যায়। কোন জলবায়ু? ভূমধ্য সাগরীয় জলবায়ু বা স্বাভাবিক উদ্ভিদ। কোথায় আছে দেখো, ভূমধ্য সাগরীয় জলবায়ু, এই যে আটাকামা মরুভূমি, মানে এই অঞ্চলটাই আটাকামা মরুভূমিকে কেন্দ্র করে মরু জলবায়ু অঞ্চলের গঠিত হয়েছে। তার দক্ষিণে এই যে দেখতে পাচ্ছ ভায়োলেট কালার, বেগুনি কালার যে অঞ্চলটি, সেই অঞ্চলটির নাম হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। এবার এর বৈশিষ্ট্য কি আছে, কিসের মাধ্যমে এটা আমরা চিনবো যে এই জলবায়ু অঞ্চলটি হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল? বলেছে কি দেখো, গ্রীষ্মকালে উষ্ণ শুষ্ক এবং শীতকালে বৃষ্টিপাত মাঝারি ধরনের হয়। তাহলে এখানে কি শীতকালে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়, খুব বেশি বৃষ্টিপাত না, মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়, তাই তো? এখানে দেখো শীতকালে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু এই সমস্ত জায়গায় গ্রীষ্মকালে বৃষ্টিপাত হচ্ছে। ঠিক আছে, তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, অত্যাধিক পরিমাণে নয়, মাঝারি ধরনের। তারপর কি বলেছে? বলছে বৃষ্টিহীন গ্রীষ্মকালে আর্দ্রতা ধরে রাখার জন্য উদ্ভিদের লম্বা মূল, মোমযুক্ত পাতা হয়, কাঁটাযুক্ত ঝোপঝাড়, ক্যাকটাস, অ্যাকাসিয়া গাছ জন্মায়। বলছে বৃষ্টিহীন গ্রীষ্মকালে আর্দ্রতাকে ধরে রাখার জন্য উদ্ভিদের লম্বা মূল ও মোমযুক্ত পাতা হয়। তাহলে আমরা এখানে জানলাম যে এখানে শীতকালে বৃষ্টিপাত হয়, শীতকালে বৃষ্টিপাত হচ্ছে মাঝারি ধরনের হয়। তাহলে কি গ্রীষ্মকালটা তো শুষ্ক থাকে, বৃষ্টিহীন থাকে, তখন গাছেরা কি করে বেঁচে থাকে? তখন সেই সমস্ত মানে সেই অঞ্চলের গাছ কি হয়, লম্বা মূলযুক্ত হয় এবং পাতা হয় মোমযুক্ত। ঠিক আছে, লম্বা মূলযুক্ত হওয়ার কারণে মাটির গভীর থেকে তারা জল শোষণ করে।
ঠিক আছে। আর কি হয়, পাতা মোমযুক্ত, মানে বাষ্পীভবন হয় না, ততটা বাষ্পীভবন হতে পারে না, মানে পাতা থেকে জল বাইরে বেরিয়ে যায় না, বাষ্পীভূত হয় না ততটা, সেই কারণে মোমযুক্ত পাতা হয়। আর কাঁটাযুক্ত ঝোপঝাড় ক্যাকটাস অ্যাকাসিয়া গাছ জন্মায়। ক্যাকটাস অ্যাকাসিয়া গাছ কেন জন্মায়? কারণ বৃষ্টিহীন জায়গায় এই ক্যাকটাস অ্যাকাসিয়া প্রভৃতি কাঁটাযুক্ত গাছেরই মানে লক্ষ্য করা যায়, যার কারণে ওই প্রকৃতির উদ্ভিদ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলেও লক্ষ্য করা যায়। বৃষ্টিহীন গ্রীষ্মকালে তারা লম্বা মূলযুক্ত এবং মোমযুক্ত পাতার আবির্ভূত হবার কারণে তারা বেঁচে থাকতে পারে। আর শীতকালে তো বৃষ্টিপাত হয়, কিন্তু অত্যাধিক নয়, মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়। আর কি বলেছে, তারপরে হচ্ছে কি, শীতল সমুদ্র, শীতল সামুদ্রিক জলবায়ু ও মিশ্র বনভূমি। এই শীতল সামুদ্রিক জলবায়ু বা মিশ্র বনভূমির অবস্থানটা কোথায়? বলছে দক্ষিণ চিলি এই জলবায়ুর অন্তর্গত। তাহলে দক্ষিণ চিলি, মানে চিলি হচ্ছে এই জলবায়ুর অন্তর্গত। কোন জলবায়ু? শীতল সামুদ্রিক জলবায়ু ও মিশ্র বনভূমি। তাহলে শীতল সামুদ্রিক জলবায়ু বা মিশ্র বনভূমির অবস্থানটা কোথায়? শীতল সামুদ্রিক জলবায়ু বা মিশ্র বনভূমি, এই যে দেখতে পাচ্ছ নীল কালারটা, হচ্ছে নীল কালারটা, মানে এই যে এই অঞ্চলটাই হচ্ছে শীতল সামুদ্রিক জলবায়ু বা মিশ্র বনভূমি। ঠিক আছে, এবার এর কি কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। কি বৈশিষ্ট্য দেখো, বলছে সারা বছরই সম্ভাবপন্ন জলবায়ু থাকে। ঠিক আছে, তাহলে সারা বছরই সম্ভাবাপন্ন জলবায়ু থাকে। কি গাছের বৈশিষ্ট্য আছে? চিরসবুজ ও পর্ণমোচী গাছের মিশ্র বনভূমি এখানে লক্ষ্য করা যায়। মানে এই অঞ্চলে চিরসবুজ গাছও লক্ষ্য করা যায়, আবার পর্ণমোচী গাছও লক্ষ্য করা যায়। চিরসবুজ গাছ কি? যে সমস্ত গাছের পাতা সারা বছর সবুজ থাকে। আর পর্ণমোচী হচ্ছে যে সমস্ত গাছের পাতা ঝরে যায়। এই ধরনের দু ধরনের গাছই এই জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়, যার কারণে একে মিশ্র বনভূমি বলা হয়। ঠিক আছে, কোন জলবায়ু অঞ্চলে? শীতল সামুদ্রিক জলবায়ু অঞ্চলে। শীতল সামুদ্রিক জলবায়ু অঞ্চলে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট যে মিশ্র বনভূমি কেন বলা হয়, কারণ এখানে দুই ধরনের উদ্ভিদই লক্ষ্য করা যায়, চিরসবুজ ও পর্ণমোচী। ঠিক আছে, যার কারণে এই জলবায়ু অঞ্চলকে মিশ্র বনভূমি বলা হয়ে থাকে। কোথায়? দক্ষিণ চিলি হচ্ছে এই জলবায়ুর অন্তর্গত। ঠিক আছে, নেক্সট কি? নাতিশীতোষ্ণ জলবায়ু বা নাতিশীতোষ্ণ তৃণভূমি। কি বলেছে? এর অবস্থানটা কোথায়? বলেছে আর্জেন্টিনা এবং উরুগুয়ের উত্তর পূর্বাংশে পম্পাস তৃণভূমি এই জলবায়ুর অন্তর্গত। নাতিশীতোষ্ণ জলবায়ু, নাতিশীতোষ্ণ জলবায়ু, এই যে এই অঞ্চলটাই হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু বা নাতিশীতোষ্ণ তৃণভূমি। এই যে এই অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই অঞ্চলটা হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু বা নাতিশীতোষ্ণ তৃণভূমি, মানে একে পম্পাস তৃণভূমিও বলা হয়ে থাকে। ঠিক আছে, এবার এই তৃণভূমি অঞ্চলে বা এই নাতিশীতোষ্ণ জলবায়ুর বৈশিষ্ট্য কি আছে? বলছে জলবায়ু প্রায় সম্ভবপন্ন, তবে গ্রীষ্মকালে বেশ উষ্ণ। গ্রীষ্মকাল এখানে উষ্ণ প্রকৃতি থাকে। এখানকার উদ্ভিদের কি বৈশিষ্ট্য? এই তৃণভূমির ঘাসগুলো সাবানা তৃণভূমির মতো লম্বা নয়। কি বলেছে এখানকার উদ্ভিদের বৈশিষ্ট্য কি? এখানেও ঘাস জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যায়, কিন্তু সাবানা তৃণভূমিতে আমরা কি দেখছি? সেখানকার দীর্ঘ লম্বা, মানে 4 মিটারের মতো লম্বা। দেখো এই যে দেখো বিভিন্ন উচ্চতায় ঘাস জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যায়, প্রায় 4 মিটার লম্বা। ঠিক আছে, 4 মিটার লম্বা এখানে উদ্ভিদ লক্ষ্য করা যায় সাবানা তৃণভূমিতে, কিন্তু এই তৃণভূমি অঞ্চলে ঘাস লক্ষ্য করা যায়, কিন্তু সাবানা তৃণভূমির মতো অত লম্বা ঘাস এখানে লক্ষ্য করা যায় না, ছোট ছোট ঘাস এখানে লক্ষ্য করা যায়। আর এখানকার জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য কি? সম্ভাবাপন্ন, কিন্তু গ্রীষ্মকালে বেশ উষ্ণ হয়। গ্রীষ্মকাল কিন্তু শীতল হয় না, গ্রীষ্মকাল কিন্তু বেশ উষ্ণ প্রকৃতির হয়। এবার কি আছে? এবার আছে নাতিশীতোষ্ণ মরু জলবায়ু এবং কাঁটা বা মরু জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, এই নাতিশীতোষ্ণ মরু জলবায়ু বা কাঁটা মরু জাতীয় উদ্ভিদের অবস্থানটা কোথায়? বলছে মরুভূমি প্রধান প্যাটাগোনিয়া অঞ্চলে এই জলবায়ু লক্ষ্য করা যায়।
তাহলে এর অবস্থানটা কোথায়? এই যে এই জলবায়ু অঞ্চলটি হচ্ছে নাতিশীতোষ্ণ মরু জলবায়ু এবং কাঁটা মরু জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, এবার এর কি কি বৈশিষ্ট্য আছে, এখানকার স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য কি, আমরা বুঝতেই পারছি, নাম শুনে বুঝতে পারছি যে এখানে কি রকম বৈশিষ্ট্য হতে পারে। মরু জলবায়ু অঞ্চল মানে এখানে অত্যাধিক পরিমাণে বেশি গরম থাকবে, অত্যাধিক পরিমাণে তাপমাত্রা বেশি থাকবে, আর উদ্ভিদ হচ্ছে কাঁটা জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যাবে। তাই তো, কি বলেছে দেখো, বলেছে গ্রীষ্মকাল উষ্ণ, শীতকাল শীতল, পশ্চিমা বায়ুর বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত হওয়ায় বৃষ্টিপাত কম হয়। তাহলে কি এখানকার মূল বৈশিষ্ট্য হচ্ছে বৃষ্টিপাত কম হয়, গ্রীষ্মকাল খুব উষ্ণ হয়, শীতকাল শীতল প্রকৃতির হয়। তাই তো, আচ্ছা এখানকার উদ্ভিদের কি বৈশিষ্ট্য আছে, ঝোপঝাড় এবং কাঁটা জাতীয় ঘাস লক্ষ্য করা যায়। তাহলে এখানে কি ঝোপঝাড় এবং কাঁটা জাতীয় উদ্ভিদ বা ঘাস ঘাস লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবে, যে অঞ্চলে হচ্ছে মরু প্রকৃতির মানে মরু জলবায়ু অঞ্চল হবে, সেখানে কিন্তু লম্বা লম্বা ঘাস বা সুদীর্ঘ লম্বা চিরসবুজ বনভূমি লক্ষ্য করা যাবে না, কারণ সেখানে জলের পরিমাণ অত্যন্ত কম, প্রায় থাকেই না। তাহলে সেখানে কি করে সবুজ গাছের উদ্ভব হবে, সেখানে সবসময় কাঁটা জাতীয় গাছেরই আবির্ভাব হবে। ঠিক আছে, যেমন ক্যাকটাস, ফনিমনসা, এই সমস্ত জাতি। আচ্ছা, তারপর হচ্ছে কি পার্বত্য জলবায়ু এবং অ্যালিপাইন সরলবর্গীয় ও পর্ণমোচী উদ্ভিদ। এই জলবায়ু অঞ্চলের এবার অবস্থানটা গিয়ে কোথায়, সমগ্র মহাদেশ জুড়ে উত্তর থেকে দক্ষিণে আন্দিজ পার্বত্য অঞ্চলে এই ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে কি আন্দিজ পার্বত্য অঞ্চলে এই ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়। পার্বত্য জলবায়ু মানেই তো বুঝতে পারা যাচ্ছে যেখানে পর্বত থাকবে, পর্বতের অবস্থান হবে, সেইখানে এই পার্বত্য জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যাবে। এই পার্বত্য জলবায়ু অঞ্চলে অবস্থানটা কোথায়, পার্বত্য এই যে দেখতে পাচ্ছ পুরো আন্দিজ যে পর্বত, ঠিক আছে, পুরো দক্ষিণ অবধি এই যে ব্ল্যাক কালার, ডিপ গ্রে কালার অঞ্চলটি, এই অঞ্চলটি হচ্ছে পার্বত্য জলবায়ু অঞ্চল, কারণ এই অঞ্চলটি পুরোটাই হচ্ছে পর্বত নিয়ে গঠিত। ঠিক আছে, এই অঞ্চল কিন্তু কি বলেছিলাম, প্রচন্ড পরিমাণে ভূমিকম্প প্রবণ অঞ্চল, কারণ সেখানে পর্বতের অবস্থান ঘটায়, সেখানে সব সময় কি অগ্নুৎপাত, আগ্নেয়গিরি সব ঘটছে, তো যার কারণে হচ্ছে সঞ্চারণশীল সেই জায়গাটি, তাই তো, যার কারণে ভূমিকম্প সেখানে লেগেই থাকে, ভূমিকম্প প্রবণ অঞ্চল। ঠিক আছে, এবার এই জলবায়ু অঞ্চলে বৈশিষ্ট্য কি, সেই অঞ্চলে মানে এই যে পার্বত্য এলাকা দ্বারা গঠিত অঞ্চলে কি জলবায়ু আবির্ভাব লক্ষ্য করা যায়, আবির্ভূত হয়, সেটা হচ্ছে পার্বত্য জলবায়ু অঞ্চল। ঠিক আছে, এবার এখানকার স্বাভাবিক উদ্ভিদ কিরকম, এখানে কিরকম, যে পার্বত্য জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য কি, সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। কি বলেছে দেখো, বলেছে যে এই অঞ্চলের উচ্চ অংশের অতি শীতল জলবায়ু এবং পর্বতের পাদদেশের অঞ্চলে অপেক্ষাকৃত কম উষ্ণ। ঠিক আছে, তাহলে কি বলেছে, এই জলবায়ু অঞ্চলে উত্তরের দিকটা অতি শীতল প্রকৃতির হয় এবং পর্বতের পাদদেশে মানে নিচের দিকের অংশটি সেটা কি হয়, অপেক্ষাকৃত কম উষ্ণ হয়। অপেক্ষাকৃত মানে পাদদেশীয় অঞ্চলের অপেক্ষাকৃত কম উষ্ণ। ঠিক আছে, এখানকার স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য কি আছে, বলছে অধিক উচ্চ স্থানে ঘাস লাইকেন জন্মায়, পর্বতের ঢালে নিচের দিকে পর্ণমোচী উদ্ভিদের বৃক্ষের বনভূমি দেখা যায়। অধিক উচ্চতার স্থানে ঘাস লাইকেন এই সমস্ত প্রকৃতির উদ্ভিদ লক্ষ্য করা যায়, এবং পর্বতের ঢালের নিচের দিকে মানে পর্বতের নিচের দিকটা করে পর্ণমোচী বৃক্ষের বনভূমি লক্ষ্য করা যায়। পাহাড়ি এলাকায় কি পর্ণমোচী উদ্ভিদ লক্ষ্য করা যায়, সেজন্য বলেছে কি পর্বতের ঢালের নিচের দিকে পর্ণমোচী বৃক্ষের বনভূমি লক্ষ্য করা যায়। আমরা তাহলে কি জানলাম, যে দক্ষিণ আমেরিকা মহাদেশে কিরকম কি
জলবায়ু অঞ্চল আছে, তাদের অবস্থান কি, সেইখানে কি কি উদ্ভিদ মানে কিরকম ধরনের উদ্ভিদ লক্ষ্য করা যায় সেই সম্পর্কে আমরা জানলাম, তাই তো? তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, তাদের দক্ষিণ আমেরিকা মহাদেশে তাদের অবস্থানটা কোথায় সেই সম্পর্কেও আমরা জানলাম। এবার তাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট দুটো অরণ্য, যেমন ধরুন সেলভা অরণ্য, যেটা আমরা পড়লাম একটু আগে, সেলভা অরণ্য বা চিরহরিৎ বৃক্ষের বনভূমি। ঠিক আছে, এক নজরে যাকে আমরা সেলভা অরণ্য, সেই সেলভা অরণ্য সম্পর্কে আমরা আজকে জানবো, একটু বিস্তৃতভাবে জেনে নিই। ঠিক আছে, আমরা এখানে পড়েছি যে প্রথমে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বা চিরহরিৎ সেলভা অরণ্য যেটা পড়লাম, সেই সেলভা অরণ্য সম্পর্কে আরেকটু বিস্তৃতভাবে আমরা এখন পড়বো। কি বলেছে দেখো, মানে এই যে জলবায়ু অঞ্চল, ঠিক আছে, কি বলেছে, বলেছে যে অবস্থান কি জানলাম, যে ব্রাজিলে 60%, পেরু 13%, কলম্বিয়া 10%, ভেনেজুয়েলা, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এও ফ্রেঞ্চ গায়ানার অংশ বিশেষ এই সেলভা অরণ্য। ঠিক আছে, পৃথিবীর মোট জীবন্ত প্রজাতির 10% বসবাসের স্থান। ঠিক আছে, মানে পৃথিবীর প্রায় মোট জীবন্ত প্রজাতির 10% এই সেলভা অরণ্যেই বসবাস করে। আর কি বলেছে, পৃথিবীর 20% অক্সিজেনের যোগান দেয়, তাই একে পৃথিবীর ফুসফুস বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পৃথিবীর ফুসফুস কাকে কেন বলা হয়? তখন আমরা বলবো পৃথিবীর ফুসফুস সেলভা অরণ্যকে বলা হয়, কারণ পৃথিবীর 20% অক্সিজেনের যোগান দেয় এই সেলভা চিরহরিৎ বৃক্ষের বনভূমি বা সেলভা অরণ্য, তাই একে পৃথিবীর ফুসফুস বলা হয়। মানে এত পরিমাণে গাছের আধিক্য এখানেতে বেশি, প্রচুর পরিমাণে অক্সিজেন এখানে পাওয়া যায়, প্রায় 20% অক্সিজেন এই সেলভা অরণ্য থেকেই পাওয়া যায়, যার কারণে সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। 2.5 লক্ষ পতঙ্গ এবং 4 লক্ষ উদ্ভিদ প্রজাতির আবাসস্থল। মানে আমরা বুঝতেই পারছি যে এই অরণ্যে প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়, যেহেতু এখানে বলেই দেওয়া আছে যে পৃথিবীর 20% অক্সিজেন এই অরণ্য থেকেই পাওয়া যায়, যার কারণে একে পৃথিবীর ফুসফুস বলা হয়। আবার 2.5 লক্ষ পতঙ্গ এবং 4 লক্ষ উদ্ভিদ প্রজাতিরও এখানে আবাসস্থল। ঠিক আছে, এবার কি বলেছে বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য আছে, নিরক্ষরেখার উভয় পাশে বিশেষত আমাজন নদী অববাহিকার অধিকাংশ স্থান জুড়ে এই বনভূমি লক্ষ্য করা যায়। আমরা আরেকবার দেখে নিই এই সেলভা অরণ্যের কোথায় অবস্থানটা। এই যে সেলভা অরণ্য এখানে দেখতে পাচ্ছ, এই সেলভা অরণ্যের কথা বলা হচ্ছে এখানে। ঠিক আছে, এখান দিয়ে আমাজন নদী প্রবাহিত হয়েছে, তো সেই আমাজন নদীর অববাহিকায় অবস্থান করছে এই সেলভা অরণ্য। ঠিক আছে, কি বলেছে দেখো, বলছে আমাজন নদী অববাহিকার, আমাজন নদী প্রবাহিত হয়েছে, সেই আমাজন নদীর অববাহিকার অধিকাংশ স্থান জুড়ে এই বনভূমি লক্ষ্য করা যায়। এখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়, বার্ষিক গড় উষ্ণতা 25°C থেকে 27°C। ঠিক আছে, আর বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 250 থেকে 300 সেমি। এখানে যেমন উষ্ণতাও বেশি, তেমন বৃষ্টিপাতের পরিমাণও অত্যাধিক পরিমাণে বেশি। কোন কোন স্থানে প্রায় 1000 সেমির বেশিরও বৃষ্টিপাত হয়। ঠিক আছে, এখানে ঘন চিরহরিৎ গাছের বনভূমি সৃষ্টি হয়েছে। স্বাভাবিক, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে সেখানে কি চিরসবুজ উদ্ভিদেরই সৃষ্টি বেশি হবে, তাই এখানে বৃষ্টিপাতের পরিমাণই বলে দেওয়া হচ্ছে যে 250 থেকে 300 সেমি। আবার কখনো কখনো 1000 সেমির 1000 সেমির বেশিও বৃষ্টিপাত হয়, মানে প্রচুর পরিমাণে এখানে বৃষ্টিপাত হয়, যার কারণে এখানে চিরসবুজ উদ্ভিদের লক্ষ্য করা যায়, প্রচুর পরিমাণে চিরসবুজ উদ্ভিদের আধিক্যতা লক্ষ্য করা যায়। কি বলেছে, এই অরণ্যকে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলা হয়। তাহলে কাকে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলা হয়? সেলভা অরণ্যকে। ঠিক আছে, আমাজন নদী অববাহিকা জুড়ে অবস্থিত এই অরণ্য পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। ঠিক আছে,
এবার কি বলেছে, অরণ্যের প্রকৃতি, মানে এই শেলভা অরণ্যের প্রকৃতি কিরকম বলেছে, গাছগুলো ঘন সন্নি বিশিষ্ট হওয়ায় অরণ্যের তলদেশে সূর্যের আলো পৌঁছাতেই পারে না। খুব ইম্পর্টেন্ট। যেন মনে হয় অরণ্যের ওপর চাঁদোয়ার ক্যানোপি মতো ঢাকা আছে। ঠিক আছে, মানে গাছগুলো একে তো দীর্ঘ, তার উপরে ঘন সন্নি বিশিষ্ট ভাবে অবস্থান করার কারণে সেখানে কি সূর্যের আলো প্রবেশ করতেই পারে না, মানে এত ঘেঁষে ঘেঁষে অবস্থান করে যার কারণে সূর্যের আলো প্রবেশ করতেই পারে না, নিচে অব্দি যায়ই না। ঠিক আছে, এই ঘন সন্নিবিষ্ট ভাবে অবস্থান করার কারণে কিসের স্তর সৃষ্টি করে, চাঁদোয়ার বা ক্যানোপির মতো ঢাকা আছে মনে মনে হয়, মানে ঘন সন্নিবিষ্ট ভাবে অবস্থান করে তো গাছগুলো একে অপরের কাছাকাছি অবস্থান করার কারণে কি একটা আকারের সৃষ্টি হয়, সেই ক্যানোপি তাকেই বলা হচ্ছে ক্যানোপি, মানে চাঁদোয়ার মতো আকারের সৃষ্টি করে। ঠিক আছে, চাঁদোয়ার মতো স্তরের সৃষ্টি করে, যাকে ক্যানোপি বলা হয়। ঠিক আছে, ক্যানোপির মতো ঢাকা আছে। এই অরণ্যের বৃক্ষ শ্রেণীর গাছের সাথে সাথে লতানো পরজীবী গাছ প্রচুর পরিমাণে জন্মায়। সূর্যের আলো পৌঁছাতে না পারায় এই অরণ্যের তলদেশ স্যাঁতস্যাঁতে প্রকৃতির হয়। মানে গাছগুলো ঘন সন্নিবিষ্ট ভাবে অবস্থান করার কারণে ক্যানোপি স্তরের সৃষ্টি করছে, যার কারণে সূর্যের আলো হচ্ছে মাটির নিচ পর্যন্ত প্রবেশ করতে পারছে না। তাহলে সূর্য যদি মাটির নিচে না প্রবেশ করতে পারে, তাহলে সেই অঞ্চলে কি একই বৃষ্টিপাত প্রচন্ড পরিমাণে বেশি, তাহলে সেখানে বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে সূর্যের আলো প্রবেশ করতে না পারায় সেই অঞ্চলটাতে স্যাঁতস্যাঁতে প্রকৃতিরই হবে। আমার যেমন বর্ষাকাল আসে, যখন বর্ষাকালে প্রচুর পরিমাণে আমাদের এখানে বৃষ্টিপাত হয়, তখনকার কি একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়ার সৃষ্টি হয়। তো তেমনি সূর্যের আলো অরণ্যের তলদেশ পর্যন্ত পৌঁছাতে না পারার কারণে সেই জায়গাটা স্যাঁতস্যাঁতে প্রকৃতির হয়। ঠিক আছে, তোমরা একটা ছবি দেখাই, দেখো এখানে একটা দেখতে পাচ্ছ ছবি, এই যে দেখছো গাছগুলো এখানে, এটা হচ্ছে শেলভা অরণ্যের একটা ছবি। সেখানে দেখতে পাচ্ছ যে গাছগুলো ঘন সন্নিবিষ্ট ভাবে অবস্থান করে, সন্নিবিষ্ট ভাবে অবস্থান করছে, তোমরা দেখতে পাচ্ছ তো। এই ঘন সন্নিবিষ্ট ভাবে অবস্থান করে একটা দেখো স্তরের সৃষ্টি করেছে না, পুরো স্তরের সৃষ্টি করেছে। তো এই স্তরটাকেই বলা হচ্ছে চাঁদোয়া স্তর। ঠিক আছে, ক্যানোপি বলা হচ্ছে যাকে। ঠিক আছে, তারপরে দেখো মধ্যবর্তী স্তর, তারপর হচ্ছে তলদেশ। এই তলদেশে হচ্ছে কি সূর্যের আলো একদম পৌঁছায় না, যার কারণে এই তলদেশে হচ্ছে দেখো স্যাঁতস্যাঁতে প্রকৃতির গাছ লক্ষ্য করা, মানে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, স্যাঁতস্যাঁতে জলবায়ু এখানে লক্ষ্য করা যায়। তলদেশ হচ্ছে স্যাঁতস্যাঁতে প্রকৃতির হয়, কারণ সেখানে তো সূর্যের আলো প্রবেশ করতে পারে না। মধ্যবর্তী স্তরে তবুও আসে, কিন্তু তলদেশে একদম আসতে পারে না, কারণ এখানে চাঁদোয়া স্তরের কারণে গাছগুলো ঘন সন্নিবিষ্ট ভাবে অবস্থান করছে, তোমরা দেখতে পাচ্ছ, যার কারণে একটা কি স্তরের সৃষ্টি করেছে না, সেই স্তরটাকে হচ্ছে চাঁদোয়া স্তর বা ক্যানোপি বলা হয়ে থাকে। এবার হচ্ছে জীব বৈচিত্র্য। কি কি জীব বৈচিত্র্য এখানে লক্ষ্য করা যায়, এখানে আমরা দেখতেই পেলাম প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, যার কারণে চিরসবুজ উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায়, তাই তো। তাহলে এখানকার জীব বৈচিত্র্য কি আছে, কি বলেছে দেখো, দুর্গম ও অপ্রবেশ্যশীল বা অরণ্য, এই পরিবেশে ফান, ছত্রাক, শৈবাল ও বিভিন্ন ধরনের আগাছার সাথে সাথে বিষাক্ত অ্যানাকন্ডা সাপ, ট্যারেন্টুলা, মাকড়সা, মাছি, মাংসাশী পিঁপড়ে, রক্তচোষা বাদুড়, জোঁক প্রভৃতি জীবজন্তুও এখানে লক্ষ্য করা যায়। তাহলে কি এই দুর্গম এবং অপ্রবেশ্যশীল বা অরণ্যে এই পরিবেশে কি কি গাছ, ফান, ছত্রাক, শৈবাল, বিভিন্ন ধরনের আগাছার সাথে সাথে বিষাক্ত পরিমাণে প্রাণী, যেমন ধরো অ্যানাকন্ডা সাপ, ট্যারেন্টুলা মাকড়সা, মাছি, মাংসাশী পিঁপড়ের, রক্তচোষা বাদুড়, জোঁক প্রভৃতি জীবজন্তুও এখানে লক্ষ্য করা যায়। এই অঞ্চলের নদীতে মাংসাশী, পিরানহা মাছ, কুমির ইত্যাদিও লক্ষ্য করা যায়। তাহলে এখানে দুর্গম কেন বলা হয়েছে, কারণ সেখানে কি প্রচুর পরিমাণে বিষাক্ত অ্যানাকন্ডা সাপ, ট্যারান্টুলা, মাকড়সা, মাছি, মাংসাশী পিঁপড়ে সমস্ত কিছু আক্রমণকারী প্রাণীরও এখানে অবস্থান লক্ষ্য করা যায়, যার কারণে হচ্ছে দুর্গম
এবং কি অপ্রবেশ্য, এখানে ঢোকাই যায় না। একে তো গাছের আড়ম্বর, তার পাশাপাশি মারাত্মক বিষাক্ত সাপ, বিষাক্ত পোকামাকড়, ট্যারেন্টুলা মাকড়সা, যার কারণে এই অঞ্চল প্রবেশও করা যায় না। দুর্গম এবং অপ্রবেশ্য অঞ্চল। আমরা এই স্তরটা সম্পর্কে জানলাম যে সেখানকার গাছ কিভাবে অবস্থান করে, ক্যানোপি সৃষ্টি করে কিভাবে, মধ্যবর্তী স্তর তলদেশ যেখানে একদমই সূর্যের আলো প্রায় প্রবেশ করতে পারে না, যার কারণে স্যাঁতস্যাঁতে আবহাওয়া লক্ষ্য করা যায়। তারপর হচ্ছে কি দেখো পম্পাস অঞ্চল। এই পম্পাস অঞ্চলের অবস্থানটা কোথায়, এই পম্পাস অঞ্চল কোনটা, কি বলেছে দেখো, পম্পাস হচ্ছে স্পেনীয় শব্দ যার অর্থ বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। এই অঞ্চলে বিস্তীর্ণ তৃণভূমি পম্পাস তৃণভূমি নামে পরিচিত। তাহলে পম্পাস শব্দটি হচ্ছে স্পেনীয় শব্দ যার অর্থ হচ্ছে বিস্তীর্ণ সমতল ভূমি, ঠিক আছে, মানে সমতল ক্ষেত্র। এবার কি বলেছে, এই তৃণভূমি অঞ্চলে আর্জেন্টিনা উরুগুয়ের দক্ষিণ পশ্চিমাংশে লা প্লাটা নদীর অববাহিকা অঞ্চলে অবস্থিত। তাহলে কোথায় অবস্থান করছে এই পম্পাস তৃণভূমি অঞ্চল? আর্জেন্টিনা উরুগুয়ের দক্ষিণ পশ্চিমে লা প্লাটা নদীর অববাহিকায় এই অঞ্চল অবস্থিত। এর আকৃতি অনেকটি আধখানা চাঁদের মতো। দেখে নেওয়া যাক, দাঁড়াও তোমাদের একটা ছবি দেখায়। এই যে পম্পাস তৃণভূমি অঞ্চল আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পম্পাস তৃণভূমি অঞ্চল। এই যে এই অঞ্চলটি, ঠিক আছে, এটা হচ্ছে আধখানা চাঁদের মতো দেখতে পায়, গোল না, আধখানা চাঁদের মতো দেখতে, ঠিক আছে। এই পম্পাস তৃণভূমি অঞ্চলে আকৃতি হচ্ছে আধখানা চাঁদের মতো। এবার এখানকার ভূপ্রকৃতি ও নদ নদী কি আছে, বলছে ভূপ্রকৃতি পম্পাস তৃণভূমি অঞ্চলে নদীবাহিত পলিমৃত্তিকা এবং বায়ুবাহিত লোয়েস মৃত্তিকা দিয়ে গঠিত হয়েছে। তাহলে কি রকম মৃত্তিকা দিয়ে পম্পাস তৃণভূমি অঞ্চল গঠিত হয়েছে, বলছে নদীবাহিত পলিমৃত্তিকা আর কি বায়ুবাহিত লোয়েস মৃত্তিকা দ্বারা গঠিত হয়েছে। এই অঞ্চল সমভূমি হলেও কোথাও কোথাও ছোট ছোট পাহাড় বা টিলা লক্ষ্য করা যায়। মানে এখানে সমভূমি মানে যে কিছু টিলা বা পাহাড় লক্ষ্য করা যায় না সেটা না, ছোট ছোট পাহাড় বা টিলাও এখানে লক্ষ্য করা যায়। সমগ্র পম্পাস অঞ্চল পশ্চিমে আন্দিজ পর্বতের পাদদেশ থেকে পূর্বে আটলান্টিক মহাসাগরের দিকে ঢালু। পারানা বা প্যারাগুয়ে এই অঞ্চলের প্রধান দুটি নদী। তাহলে কি কি নদী এখানে লক্ষ্য করা যায়, পারানা এবং প্যারাগুয়ে। যদি বলা হয় পম্পাস অঞ্চলের মধ্যে দিয়ে কি কি নদী প্রবাহিত হয়েছে, তখন আমরা বলবো পারানা ও প্যারাগুয়ে। এই দুটি নদী আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস এয়ার্স শহরের কাছে উরুগুয়ের সাথে মিলিত হয়ে লা প্লাটা নামে আটলান্টিক মহাসাগরে এসে পড়েছে। তাহলে কি নামে, লা প্লাটা নামে আটলান্টিক মহাসাগরে এসে পড়েছে। এবার হচ্ছে জলবায়ু বা স্বাভাবিক উদ্ভিদ, কিরকম জলবায়ু এখানে লক্ষ্য করা যায় আর কিরকম স্বাভাবিক উদ্ভিদ এখানে আছে। বলেছে দেখো যে এই অঞ্চলে সমুদ্রের নিকটবর্তী হওয়ায় এখানকার জলবায়ু বেশ আরামদায়ক। আমরা জানি যে সমুদ্রের উপকূলবর্তী এলাকায় জলবায়ু হচ্ছে বেশ আরামদায়ক প্রকৃতির হয়, যার কারণে আমরা ধরো যখন ঘুরতে যাই সমুদ্রের ধারে তখন আমাদের একটা খুব সুন্দর অনুভূতি হয় না, মানে আরামদায়ক একটা অনুভূতি হয় না। যার কারণে এখানকার যেহেতু এই অঞ্চলটি সমুদ্রের নিকটবর্তী, আমরা দেখলাম পুরো সমুদ্রের নিকটে, সেই সমুদ্রের নিকটে হওয়ার কারণে এই জলবায়ু অঞ্চল হচ্ছে বেশ আরামদায়ক প্রকৃতির হয়। গ্রীষ্মকালে গড় তাপমাত্রা হচ্ছে কি 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 24 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস থাকে। তাহলে এখানকার গ্রীষ্মকালীন তাপমাত্রা কত, 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 24 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এবার কি বলেছে, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বেশ কম, এখানে বৃষ্টিপাত হচ্ছে বেশ কম, গড়ে 50 সেমি থেকে 100 সেমি, ঠিক আছে। তাহলে এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কম। আর আগের আমরা দেখলাম যে শেলবা অরণ্যে
সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, তাই তো 250 থেকে 300 সেমি, আবার কখনো কখনো 1000 সেমিও হতে পারে। ঠিক আছে, এই বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিম দিকের তুলনায় পূর্ব দিকে বেশি হয়। এই অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম হচ্ছে পাম্পারো। তাহলে যদি বলা হয় পাম্পারো কি, তখন আমরা কি বলবো? পম্পাস তৃণভূমি অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুটি হলো পাম্পারো। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার জন্য এখানে তৃণভূমি সৃষ্টি হয়েছে। স্বাভাবিক, যদি বৃষ্টিপাত কম থাকে সেখানে তো বড় বড় গাছের সৃষ্টি হয় না, সেখানে তৃণ প্রকৃতির গাছের সৃষ্টি হয়। তাই বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার কারণে এখানে তৃণভূমির সৃষ্টি হয়েছে। তবে পূর্ব দিকে বৃষ্টিপাতের তুলনায় বেশি হওয়ায় বা তৃণভূমির মাঝে কোথাও কোথাও পপলার, ইউক্যালিপটাস গাছও লক্ষ্য করা যায়। যেহেতু পূর্ব দিকে বৃষ্টিপাত বেশি হওয়ায়, বৃষ্টিপাত হয় না কিন্তু পূর্ব দিকে বৃষ্টিপাত হচ্ছে বেশি হওয়ায় তৃণভূমির মাঝে মাঝেও কোথাও কোথাও কি পপলার, ইউক্যালিপটাস ইত্যাদি গাছও লক্ষ্য করা যায়। মানে পুরোটাই তৃণ যে দেখা যায় তার না, যেখানে বৃষ্টিপাত বেশি, আমরা দেখলাম যে বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিমের দিকে পূর্ব দিকে বেশি হয়, তাহলে পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকার কারণে সেখানে তৃণর মাঝে মাঝে ইউক্যালিপটাস, পপলার ইত্যাদি গাছও লক্ষ্য করা যায়। বর্তমানে এই তৃণভূমি অঞ্চলের অধিকাংশই পরিণত কৃষিকাজের জন্য কেটে ফেলা হয়েছে। এই তৃণভূমি যে লক্ষ্য করা যাচ্ছে, এই তৃণভূমি হচ্ছে মানুষ তার কৃষিকাজের জন্য এই তৃণভূমিও কেটে ফেলছে। ঠিক আছে, সেখানে কৃষিকাজ গড়ে তোলার জন্য। এবার কি বলেছে দেখো, বলছে পম্পাস তৃণভূমি কৃষিকার্যে উন্নত হবার কারণ কেন, কারণগুলি কি? পম্পাস তৃণভূমি অঞ্চল কৃষিকাজে উন্নত কেন, কি কারণ দেয়া আছে দেখো। বলেছে 1 নাম্বার, উর্বর কালো মৃত্তিকা। পম্পাস অঞ্চলে অত্যন্ত উর্বর কালো অ্যালুভিয়াল মাটি পাওয়া যায়। তাহলে কি প্রথমতই হচ্ছে কি উর্বর কালো মৃত্তিকা মাটি এখানে লক্ষ্য করা যায়। ঠিক আছে, বলছে পম্পাস অঞ্চলে অত্যন্ত উর্বর কালো অ্যালুভিয়াল মাটি পাওয়া যায়, যা গম, ভুট্টা ইত্যাদি শস্য চাষের জন্য খুবই উপযোগী। ঠিক আছে, তাহলে কি মৃত্তিকা এখানে লক্ষ্য করা যায়? অ্যালুভিয়াল মৃত্তিকা। ঠিক আছে, 2 নাম্বার কি বলছে, সমতল ভূমিরূপ। এই তৃণভূমিতে বিস্তীর্ণ সমতল ভূমির মধ্যে কি বলেছে, এই তৃণভূমি অঞ্চলে বিস্তীর্ণ প্রায় সম্পূর্ণ সমতল হওয়ায় আধুনিক যন্ত্রপাতি দিয়ে সহজে চাষাবাদ করা যায়। স্বাভাবিকভাবে যেখানে হচ্ছে সমতল জায়গা সেখানে চাষাবাদের জন্য যে যন্ত্রপাতি সেই প্রয়োগও সুবিধা হয়, তাই তো। এবড়ো খেবড়ো মাটিতে হচ্ছে যন্ত্রপাতি প্রয়োগের অসুবিধা আমরা লক্ষ্য করি, তাই তো। আর এখানে যেহেতু সমতল ভূমি, তাহলে এখানে চাষাবাদের উপযোগী যন্ত্রপাতি দিয়ে সহজেই চাষাবাদ করা যায়। ঠিক আছে, 3 নাম্বার কি বলছে, অনুকূল জলবায়ু। বলছে মধ্যম তাপমাত্রা ও পর্যাপ্ত বৃষ্টিপাত কৃষিকার্যের জন্য আদর্শ পরিবেশের সৃষ্টি করেছে। এখানে মধ্যম তাপমাত্রা এবং বৃষ্টিপাতও তেমন ঠিকঠাক, সে বৃষ্টিপাতের মধ্যম প্রকৃতি, সে মধ্যম তাপমাত্রা এবং বৃষ্টিপাত এখানে কৃষিকার্যে কি আরো উপযোগী করেছে। তারপর কি বলেছে, বিস্তৃত তৃণভূমি বৃহৎ আকারের জমিতে একসঙ্গে চাষ বা বাণিজ্যিক চাষও করা যায়, ফলে উৎপাদনও বেশি হয়। কি বলেছে, বিস্তীর্ণ তৃণভূমিতে একসাথে চাষও করা যায়, মানে বাণিজ্যিক চাষও করা যায়, এমনি চাষও করা হয় বা বাণিজ্যিক চাষও করা যায়, যেমন চা, কফি এই সমস্ত চাষও করা যায়। ঠিক আছে, যার কারণে কি উৎপাদনও প্রচুর পরিমাণে হয়। আধুনিক কৃষি পদ্ধতির ব্যবহারে এখানে ট্রাক্টর, হারভেস্টার আধুনিক যন্ত্রের সাহায্যে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন করা হয়। ট্রাক্টর, হারভেস্টার এসব কি আধুনিক যন্ত্র, সে আধুনিক যন্ত্রের ব্যাপক পরিমাণে ব্যবহার এই পম্পাস তৃণভূমি অঞ্চলে করা হয়, যার কারণে প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হয়। যোগাযোগ ও রপ্তানি সুবিধা উন্নত, রেল, সড়ক, বন্দর, বিশেষত আর্জেন্টিনার বন্দরগুলি থাকার ফলে কৃষি পণ্য সহজে রপ্তানি করা যায়। তাহলে কি এখানে যেরকম উর্বর মৃত্তিকা আছে, তারপর ধরো এখানে যেমন উন্নত আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ আছে, তার সাথে সাথে আছে কি বন্দরের অবস্থান।
ঠিক আছে, যেমন বন্দর আছে, রেল আছে, সড়ক আছে, পরিবহন ব্যবস্থাও খুব ভালো হবার কারণে কৃষিপণ্য সহজেই রপ্তানি করা যায়। তাহলে এই সমস্ত কারণে পম্পাস তৃণভূমি অঞ্চল কৃষিকার্যে উন্নত। তার প্রধানত কারণ হচ্ছে উর্বর মৃত্তিকা, মানে অ্যালুভিয়াল জাতীয় মৃত্তিকা এখানে লক্ষ্য করা যায়। 2 নম্বর হচ্ছে আদর্শ পরিবেশ, কিরকম? মধ্যম প্রকৃতির উষ্ণতা, বৃষ্টিপাত কারণে এখানে চাষের পক্ষে উপযুক্ত। 3 নম্বর হচ্ছে আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ, হারভেস্টার, তারপর ট্রাক্টর প্রভৃতি আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ এখানে লক্ষ্য করা যায়। 4 নম্বর কি? 4 নম্বর বলেছে যোগাযোগ ব্যবস্থা, যেমন রেল, সড়ক, তারপর বন্দর ইত্যাদির অবস্থান এখানে লক্ষ্য করা যায়, যার কারণে কৃষি পণ্য রপ্তানিও করা যায়। এছাড়া বাণিজ্যিক চাষও, যেমন এমনি চাষের পাশাপাশি এখানে বাণিজ্যিক চাষও করা হয়, যার কারণে মানে রপ্তানিও করা যায়, আবার প্রচুর পরিমাণে ফসলও উৎপন্ন হয়। ঠিক আছে, তাই কৃষিকার্যে উন্নত এই সমস্ত কারণের জন্য। এবার কি বলেছে? পম্পাস তৃণভূমি অঞ্চলে কৃষিকার্যের সাথে সাথে পশুপালনেও উন্নত। কেন? তার প্রধান হচ্ছে আমরা তৃণভূমি, তৃণভূমি মানেই হচ্ছে সেখানে পশুপালনে উন্নত হবে, পশুর চারণ ক্ষেত্র হয়, তাই তো, মানে পশু সহজেই চারানো, মানে তৃণভূমি হওয়ার কারণে চলাফেরা করতে পারে। কি বলেছে দেখো, বলছে প্রাকৃতিক ঘাসের প্রাচুর্যতা পম্পাস অঞ্চলে বিস্তীর্ণ প্রাকৃতিক তৃণভূমিতে রয়েছে, যা গবাদি পশুর জন্য উৎকৃষ্ট খাদ্য যোগায়। তৃণভূমি অঞ্চলে আমরা কি বললাম, যে ঘাস জাতীয় উদ্ভিদ এখানে লক্ষ্য করা যায়। তাহলে ঘাস জাতীয় উদ্ভিদের সৃষ্টি হওয়ার কারণে মানে পশুদের সেটা খাদ্যের সৃষ্টি হচ্ছে। তাহলে পশুরা যেখানে খাদ্য পাবে সেখানেই তো তারা থাকবে। তাহলে ঘাস উৎপন্ন হওয়ার কারণে সেই অঞ্চলে পশুরও আধিক্যতা লক্ষ্য করা যায়। তারপর কি? সমতল ও বিস্তৃত ভূমি। সমতল ভূমিতে বড় বড় খামার গড়ে তোলা সহজ, ফলে ব্যাপক হারে পশুপালন করা যায়। সমতল ভূমি, সেখানে খামার মানে পশুদের থাকার জায়গা, খামার তৈরি করা যায়, যার কারণে পশুপালন করা যায়। তারপর কি বলেছে? অনুকূল জলবায়ু, মধ্যম তাপমাত্রা ও পর্যাপ্ত বৃষ্টিপাত পশুপালনের জন্য খুবই উপযোগী, যা চাষের কারণে উপযোগী তা পশুপালনের জন্য উপযোগী। ঠিক আছে, উন্নত পশুপালন পদ্ধতি বলছে কি, উন্নত জাতের গরু, ভেড়া পালন, আধুনিক চিকিৎসা, বৈজ্ঞানিক পদ্ধতি ইত্যাদি ব্যবহার করা হয়। 5 নাম্বার কি? বাণিজ্যিক পশুপালন। এখানে পশুপালন মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে করা হয়, ফলে উৎপাদনও বেশি, লাভজনক। এখানকার পশু কেন বেশিভাবে পালন করা হয়? বাণিজ্যিক উদ্দেশ্যে, মানে বাণিজ্যিক করা হয়, রপ্তানি করা হয়। ঠিক আছে, যোগাযোগ ও রপ্তানির সুবিধা, এখানে আমরা দেখলাম যে পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত, রেল আছে, সড়ক আছে, বন্দর আছে। তাহলে পরিবহন ব্যবস্থা, বন্দর থাকার কারণে মাংস, চামড়া, দুগ্ধজাত পণ্য সহজেই রপ্তানি করা যায়, তাই তো। রপ্তানি সহজেই করা গেলে সেখানকার তো পশুপালন উন্নত হবেই, তাই না? পরিবহন ব্যবস্থা, কোনো কিছু গড়ে ওঠার জন্য পরিবহন ব্যবস্থা তো উন্নত হওয়া দরকার, নাহলে কিভাবে রপ্তানি করা যাবে, তাই তো। তাহলে এইখানে পশুপালন কেন উন্নত? প্রথমত হচ্ছে বিস্তীর্ণ সমতল তৃণভূমি, খামার তৈরি, 2 নাম্বার খামার তৈরি করা হয়। 3 নাম্বার কি? 3 নম্বর হচ্ছে পশুদের খাদ্য সহজে পাওয়া যায়, ঘাস জাতীয় তৃণভূমিতে যেহেতু ঘাস থাকে, যার কারণে পশুদের খাদ্য পাওয়া যায়। 4 নম্বর হচ্ছে রপ্তানির সুবিধা, এই সমস্ত সুবিধা থাকার কারণে এই পম্পাস তৃণভূমি অঞ্চল পশুপালনেও বেশ উন্নত। আর কি বলেছে দেখো, পম্পাস তৃণভূমি খনিজ সম্পদে উন্নত নয় কেন? তাহলে পম্পাস তৃণভূমি আমরা দেখলাম কৃষিকার্যে উন্নত, পশুপালনে উন্নত, কিন্তু খনিজ সম্পদে উন্নত নয় কেন? কি বলেছে দেখো, বলেছে অবসাদী শিলার প্রাধান্য পম্পাস অঞ্চলে প্রধানত অবসাদী শিলা ও পলি মাটি বিস্তৃত, যেখানে খনিজ সঞ্চয়ের সম্ভাবনা অত্যন্ত কম। ঠিক আছে, এখানে হচ্ছে পলিমাটির আধিক্যতা সব থেকে বেশি, যার কারণে হচ্ছে কি খনিজ সঞ্চয়ের সম্ভাবনা কম। আর কি বলেছে? বলছে পুরাতন পর্বতমালার অভাব, এই অঞ্চলে প্রাচীন ভাঁজযুক্ত পর্বত নেই, যেখানে সাধারণত লোহা, কয়লা ইত্যাদি খনিজ পাওয়া যায়। তাহলে এখানে কি পুরাতন পর্বতমালার অভাব, আন্দিজ পর্বতমালা আছে কিন্তু পুরাতন মানে আরো আদি যে পর্বতমালা, সেই পর্বতমালা অভাব এখানে লক্ষ্য করা যায়, যার কারণে এখানে কি মানে ভাঁজযুক্ত পর্বত নেই, যার কারণে সেখানে
লোহা, কয়লা ইত্যাদি খনিজ পাওয়া যায় না। ঠিক আছে, ভাঁজযুক্ত পর্বত যেখানেই থাকবে সেখানে এই খনিজগুলো পাওয়া যায়, কিন্তু সেখানে না থাকার কারণে পম্পাস তৃণভূমি অঞ্চল খনিজতে তত সমৃদ্ধ নয়। 3 নাম্বার কি বলেছে, বলছে ভূতাত্ত্বিক গঠন অনুকূল নয়। পম্পাস মূলত একটি সমতল অ্যালুভিয়াল সমভূমি, তাই খনিজ সম্পদের সৃষ্টি বা সংরক্ষণের জন্য অনুপযুক্ত। 4 নাম্বার কি বলছে, অর্থনৈতিক কার্যকলাপের কেন্দ্র কৃষি ও পশুপালনে। এখানে মানুষের জীবিকা প্রধানত কৃষিকাজ ও পশুপালনের ওপরই নির্ভরশীল, খনিজ উত্তোলনের ওপর নয়। বলেছে কি অর্থনৈতিক কার্যকলাপের কেন্দ্র কৃষি এবং পশুপালন। এখানে মানুষের জীবিকা প্রধানত কৃষিকাজ ও পশুপালনের ওপরই নির্ভরশীল, যার কারণে খনিজে ততটা সমৃদ্ধ না। তাহলে এইখানে যেহেতু মানুষের চাহিদা কৃষি এবং পশুপালনের দ্বারাই মিটে যাচ্ছে, তাহলে কেন খনিজ সম্পদ ততভাবে প্রভাব বিস্তার করবে? খনিজের তো তাদের চাহিদা বেশি নেই, তাই খনিজ উত্তোলনের ক্ষেত্রেও তাদের বেশি চাহিদা নেই, যার কারণে খনিজ সম্পদে উন্নত নয় এই পম্পাস তৃণভূমি অঞ্চল। তাই বলা যায় পম্পাস তৃণভূমি খনিজ সম্পদে উন্নত নয়, এটি মূলত কৃষি বা পশুপালনের জন্যই বিখ্যাত। এখানে খনিজ সম্পদে উন্নত ওরা নয়, কারণ তাদের একমাত্র অর্থনৈতিক কার্যকলাপ হচ্ছে কৃষি এবং পশুপালন, তাদের খনিজ উত্তোলনের দিকে ততটা খনিজ উত্তোলনের উপর তারা নির্ভর নয়। আর তাছাড়াও এখানে হচ্ছে আদি পর্বতমালা ভাঁজযুক্ত নদীর পর্বত অবস্থান করছে না, যার কারণে খনিজও পাওয়া যায় না। তাই তো এই সমস্ত কারণে পম্পাস তৃণভূমি অঞ্চল কৃষিকার্যে পশুপালনে উন্নত, কিন্তু খনিজ সম্পদে উন্নত নয়। তাহলে আমরা কি জানলাম, যে পম্পাস তৃণভূমি অঞ্চল সম্পর্কে জানলাম। পম্পাস তৃণভূমি অঞ্চল কৃষিজে উন্নত, পশুপালনে উন্নত, কিন্তু খনিজে উন্নত নয়। কারণগুলো সম্পর্কে আমরা জানলাম যে কি কি কারণে কৃষিতে উন্নত, পশুপালনে উন্নত আমরা জানলাম। এছাড়াও শেলবা অরণ্য সম্পর্কে আমরা জানলাম যে শেলবা অরণ্যে কি বৈশিষ্ট্য আছে, এর অবস্থান কি, জীববৈচিত্র্য কি কি দেখা যায়, কেন একে ফুসফুস বলা হয়, পৃথিবীর ফুসফুস বলা হয়, সেই সম্পর্কে জানলাম। তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখে জানিও। আর এই দক্ষিণ আমেরিকা সম্পর্কে যাবতীয় প্রশ্ন আমাদের এই ওয়েবসাইট schoolwala.info-তে তোমরা সব পেয়ে যাবে। এই দক্ষিণ আমেরিকা সম্পর্কে এসএকিউ, এমসিকিউ তোমরা গিয়ে চেক করে নিতে পারো। থ্যাংক ইউ।